এবার আমরা মাদারিহাট থেকে চালসার পথে। তো চালসাতে আমরা কি কি অভিজ্ঞতা অর্জন করি চলুন গিয়ে দেখি। গাড়ি ছুটে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে, নানান জঙ্গল, চিলেপাতা জঙ্গল, গরুমারা জঙ্গল, আরও 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 অনেক কিছু নাম। দেখুন এত সুন্দর জঙ্গলের একটা সুন্দর একটা ভাব, সেটা যেন চোখ জুড়িয়ে যায়। আর রাস্তাঘাট দুর্দান্ত পরিষ্কার, গাছের পাতাগুলো যেন এই রাস্তায় পড়তে ভয় পাচ্ছে না। কিছু কিছু পাতা অবশ্যই পড়ে আছে, তবুও রাস্তাগুলো বেশ স্বচ্ছ। আর জঙ্গলের একটা সুন্দর গন্ধ আছে, আর একটা সুন্দর শব্দ আছে। গাছে গাছে পাতায় পাতায় লেগে একটা সুন্দর শব্দ শোনা যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, এখন লাল হয়ে উঠেছে আকাশের কোল। আমরা যে প্রকৃতি দেখতে দেখতে কখন এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। এখানেও ওই প্রকৃতির মাঝখানেই একটা সুন্দর বাংলো, কাঠের বাংলো। এত সুন্দর লাগছে, কিন্তু একটু ভয় ভয়ও করছে। ভয় কেন, সে গল্প না হয় কিছুক্ষণ পরেই বলি। আমরা পেয়ে গেলাম একদম ওপরের দিকে একটা রুম, যে রুমেতে 4 জন থাকা যেতে পারে। দেখুন কি সুন্দর কাঠের সিঁড়ি, আর সত্যি একদম রোমহর্ষক একটা বাংলো এটা। ছোটবেলায় অনেক ভূতের সিনেমা দেখেছি, সেসব ভুলেই গিয়েছিলাম সংসারের জাতাকলে। কিন্তু এই বাংলোয় এসে হঠাৎই সেই সিনেমাগুলো মনে পড়ে গাটা ছমছম করে উঠল। চালসা বাংলো, ফরেস্ট বাংলো। দেখছেন চারদিকে জঙ্গল, আর আমি দাঁড়িয়ে আছি বাংলোর মধ্যে। এখানে কিন্তু প্রচুর চিতার হাতছানি হয় দিনের পর দিন, এবং এমনকি শুনছি যে বাংলোর চারপাশে সব সময় একটা ভয়ঙ্কর শব্দ শোনা যায়। সুসজ্জিত রুম, আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম এবং একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চা আর একটু পকোড়া খেয়ে নিলাম। এরপর একটু চারপাশটা ঘুরলাম, যদিও তখনও সন্ধে হয়নি, তাই চারপাশটা একটু ঘুরে নিলাম। আর চায়ের কালারটা দুর্দান্ত হয়েছিল। তারপর সন্ধে হতেই পকোড়া দিয়ে মুড়ি একটা চাট করলাম, আর 4টে বন্ধু মিলে বেশ এনজয় করছিলাম। খাওয়া দাওয়া শেষ, তারপর গল্প শুরু। এইভাবে অনেকটা সময় আমাদের কেটে গেল। রাত যখন গভীর হলো, মনের মধ্যে ভয় যেন উঁকি দিল। তো চলুন তবে গল্পটা শোনাই। আমরা পড়েছি হ্যারিসন সাহেবের কথা। এই হ্যারিসন সাহেবের বাংলোই এটা। আর হ্যারিসন সাহেবকে খুন করা হয়েছিল এখানে, এবং এখানেই এই যে অনেক বড় বড় লিচু গাছ দেখছেন, লিচু গাছ কিন্তু এত বড় হয় না। এই লিচু গাছের নিচেতেই হ্যারিসন সাহেবকে কবর দেওয়া হয়। এই যে চেয়ারটা দেখলেন, এখানে উনি বসে পড়াশোনা করতেন। দেখুন একটা গা ছমছমে ভাব। এখনও নাকি উনি গভীর রাতে ঘুরে বেড়ায়। তো সেই কথা শুনে কার না বুক কেঁপে ওঠে বলুন? আপনাদেরও কাঁপছে নিশ্চয়ই। আমরা সহজ পাঠে পড়েছি হ্যারিসন রোজ চলে তার পিছে পিছে। সেই হ্যারিসন সাহেবের এটি বাংলো, খুবই ইউনিক। দেখুন এই বাংলোতেই আজকের রাত্রে আমরা থাকছি। আর এই বাংলোর চারপাশে হচ্ছে জঙ্গল। এটি চালসা। এখানে প্রচুর চিতার উপদ্রব, এবং এই বাংলোর অনেক দেয়ালে চিতার নখের ছাপ পাওয়া যায়। আমি বেরিয়েছি, কিন্তু একটু ভয় ভয় করছে, যদিও আমি দালানের দিকটাই আছি, মানে সামনের রাস্তাটায়। কিন্তু সাধারণত রাত্রের দিকে বেরোনো যায় না, আমাকে এক্ষুনি ঘরে চলে যেতে হবে। ঘোরাঘুরি শেষ, রাত্রের খাবার শুরু। রাত্রের খাবারে ডাল, ডিম ভাজা, একটু আলু মাখা আর ভাত।
এটা আমাদের করতে বলা হয়েছিল, কারণ হালকা খাবারটাই আমরা বেশি প্রেফার করছিলাম। অনেক দিন নানান ধরনের খাওয়া দাওয়া হচ্ছিল, তাই তো সেদিনের মতন কাঁপা কাঁপা বুকে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠেই দেখি ব্রেকফাস্টে ডিমের পোচ আর চা এসে আমাদের এখন সকালবেলা ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা ওটা দিয়ে সেরে নেব, কিন্তু মনে হলো না, একটু বেরোবো তো, তাহলে আরেকটু কিছু টিফিন করা যাক। তাই আমরা ছাতু গুলে নিলাম। সেদিন আর অন্য কিছু ভারী খাবার খেতে আমাদের ইচ্ছা হলো না। মিতালি আর সুনিতা দুজনে মিলে ছাতুটা ভালোই বানিয়েছিল, বেশ মানে স্পাইসি গোছের। এটা দেখুন, এখানে লেখা রয়েছে সব কিছু হ্যারিসন সাহেবের, যদিও খুব ছোট ছোট, পড়তে পারছেন না, আমরা পড়েছি। শেষ দিন আমরা কবরের পাশেই আমরা এখন মূর্তি নদীতে যাচ্ছি। তমসার একটু ভয় পাচ্ছে, তমসা জানি না কোনটা কবর। দেখা কোনটা কবর? ওই যে জামড়ি গাছটা মরে গেছে, ওইটা কবর। এইখানেরই কোনো একটা গাছের নিচে হ্যারিসন সাহেবকে কবর দেওয়া হয়েছিল। এবার আমরা বেরিয়েছি মূর্তি নদী দেখতে। মূর্তি নদীর কথা মনে আছে নিশ্চয়ই, সেই যে আমরা মাদারিহাটে বরলি মাছ খেয়েছিলাম, মূর্তি নদী থেকেই সেই মাছগুলো ধরা হয়। তো তিস্তা থেকেই অবশ্যই এটা বেরিয়েছে। আর এই মূর্তি নদীর জল খুব নয়, গভীর নয়, কিন্তু বেশ স্রোত আছে। আর এই দেখুন, এইটা পেয়ে গেছি। এটা কি বলুন তো? সেই ঢেঁকি শাক। হ্যাঁ, জানতাম না। এই যে নিচে ফ্রান গাছের এই যে লকলকে যে কচি কচি পাতাগুলো হয়ে রয়েছে, এইগুলোই নাকি ঢেঁকি শাক। কিন্তু খেতে বেশ ভালো লাগলো। পরে যখন শুনতে পেলাম যে এটা ফ্রান গাছ, তখন একটুখানি কেমন কেমন লাগছিল বটে, তবে খেতে খারাপ নয়। চলে এসেছি মূর্তি নদীতে। মূর্তি নদীর স্রোত প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি। আর দেখুন, এতটাই মানে গভীর নয় জলটা, যে গরুগুলো এমনি পার হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে বলুন তো? পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। বেশ কিছুক্ষণ সব বন্ধুরা মিলে এই মূর্তি নদীর জলে ভিজিয়ে নিলাম নিজেদেরকে, নিজেদের মন প্রাণ, আনন্দ, ছেলেবেলা, সব কিছু ভুলে যখন আমরা এক হই, তখন যেন মনে হয় আবার ফিরে যাই সেই 4-5 বছরে, যখন আমরা সুটকেস হাতে নিয়ে ছোট্ট ছোট্ট বিনুনি করে আর মার হাত ধরে স্কুলে যেতাম। ঠিক তখনের কথা। কে বলবে বলুন তো? কারো ছেলে কলেজে পড়ে, কারো ছেলে চাকরি করে, আবার কেউ বা শাশুড়িও হয়ে গেছে। সত্যি আমাদের দেখলে কি বোঝা যায়? বোঝা যায় না। বেশ কিছুক্ষণ নদীর জলে পা ভিজিয়ে নদীতে বেশ জলকেলি করে আমরা চলে এলাম উপরের দিকে, এবং সেখানে এসে কিছু পিক তুলে নিয়ে আবার ওখানের চারদিকটা একটু ঘুরলাম। আমরা এখন এসে পৌঁছেছি মূর্তি নদীর তীরে। এই মূর্তি নদীতেই বরলি মাছ পাওয়া যায়, আর খুবই বিখ্যাত। এবং বরলি মাছের প্রচুর দাম, কিন্তু প্রায় 1200-1300 টাকা দাম। কালকে যেটা দেখালাম আপনাদের, দেখিয়েছি। তো এই দেখুন, এই মূর্তি নদী কিন্তু খুব গভীর নয়, কিন্তু জলের স্রোত খুব গভীর। রাজস্থানে আমি 40 টাকা করে দাম খেয়েছি। আমার শেষে একটু শাঁসওয়ালা ডাব খাওয়ালো। শাঁসওয়ালা ডাব তো দুর্দান্ত খেতে লাগে। আমরা বেড়াতে গেলেই
এটা খেয়েই থাকি। আবার এই সেই জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরা। দেখুন কি অপূর্ব লাগছে জঙ্গলটা। এবার আমরা ফিরলাম লাটাগুড়ি জঙ্গলের ভিতর দিয়ে। দুর্দান্ত কিছু কিছু গাছ দেখলাম কাটা হয়ে গেছে। এই গাছ কাটা যতদিন না বন্ধ হবে, গাছের এই যে সৌন্দর্য সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই গাছ কাটার জন্য। যাই হোক, জঙ্গলের ভিতর দিয়ে যখন আসছি মনে হচ্ছে কোনো জীবজন্তু হয়তো চলে আসতে পারে, কিন্তু আমাদের কপাল খারাপ, সেরমভাবে কিছুই দেখতে পেলাম না। ওই যখন একটু জঙ্গল সাফারিতে বেরিয়েছিলাম তখন অল্প করে আমরা দেখতে পেলাম। তো খুব সুন্দরই লাগছিল এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে। কখনো রোদ, কখনো হালকা করে মানে ছাওয়া, সব রকম মিলিয়ে খুব সুন্দর লাগলো। আর আমরা তারপরে ফিরেও পড়লাম নিজেদের বাংলোতে। বাংলোতে এসে কথা হলো যে এখানে চা বাগানের কিছু বস্তি আছে, তো চলো সেখানে যাওয়া যাক, আর বাচ্চাদের জন্য একটু লজেন্স বিস্কুট নিয়ে যাওয়া যাক, এটা ভেবে আমরা তো সেই পথেই রওনা দিলাম। কিন্তু জঙ্গল তো আর শেষ হয় না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এরম বেশ বাইকে করে আর নিজের প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে এই রাস্তায় যেতে দুর্দান্ত লাগবে, তাই না? কি বলেন আপনারা? যাই হোক, প্রাণের খেয়ালে গানটা গেয়েই ফেললাম। অবশেষে আমাদের বাংলোয় এসে পৌঁছে গেলাম, আর সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আগের থেকে। এবার এখানে একজনকে নিয়ে আমরা ওই চা বাগান বস্তির দিকে রওনা দেব। এই জঙ্গলের ভেতর দিয়েই পথ, এই পথ দিয়েই আমরা যাব। দেখুন ছোট ছোট বাচ্চারা চলে এসেছে আমাদের দিকে। খুব মিষ্টি, তাই না? আরও চলুন, আরও উপরে উঠতে হবে। আমাদের ম্যানেজার সাহেব তো রোদে ঘেমে তেতে একসা। আমাদের প্রত্যেকটা ট্যুরেই পিয়ালি আমাদের সব কিছু দেখাশোনা করে, আর সত্যি আমাদের মাথার ওপর কিছুই বোঝা থাকে না যখন ও সেই বোঝাগুলো কাঁধে তুলে নেয়। যাই হোক, আমরা চলে এসেছি চা বাগানে। এই যে দেখছেন চা পাতাগুলো এত সুন্দর লাগে। আপনাদেরকে দেখিয়েছিলাম আগে পশ্চিম মেদিনীপুরে আমি একটা জায়গায় গিয়েছিলাম চা বাগানে, গোপালিতে, সেখানে আমি দেখেছিলাম। কিন্তু দেখুন, সমতলে চা বাগান আর এই পাহাড়ি অঞ্চলের চা বাগান দুটো অনেক পার্থক্য। চলুন আর একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে মানে না, অনেক ভিতরে মানে গভীর জঙ্গলে যাচ্ছি না, এটা একটু উঁচুর দিকে উঠছি। উঁচুর দিকেতেই পাহাড়ের ঢালে ঢালে ওদের গ্রাম, সেই জন্যেই পাহাড়ি বস্তি বলা হয়েছে। তার আগে আমরা একটুখানি চা বাগানে ফটো সেশন আর চা পাতা তুলে নেওয়া সবটুকুই চলছে। বন্ধুরা কোথাও গেলে যেন একটা প্রাণ খোলা জীবন পাওয়া যায়। চলে এসেছি আমরা আরও কিছুটা ভিতরের দিকে, মানে উপরের দিকে। এখানে দেখুন সুন্দর সুন্দর বাড়ি, পাকা বাড়িও আছে। হ্যাঁ, বস্তি বাড়ি হলেও অনেকেই পাকা বাড়ি করে ফেলেছে, যদিও এখন সরকার থেকে তো পাকা বাড়ি দেয়া হয়েছে, সেটাও ঠিক। এটা কি তৈরি হচ্ছে বলুন তো? এটা তৈরি হচ্ছে এই যে চাল না পান্তা ভাত দিয়ে। দেখুন এই যে পুচকোগুলো সব বসে রয়েছে, লজেন্স বিস্কুট দেওয়া হলো। আরও ভিতর দিকে মানে উপর দিকে যাওয়া হচ্ছে। এখানের বাড়িগুলো বেশ সুন্দর। এই যে এখানে কেউ কেউ বেশ লজ্জা পাচ্ছে আমাদেরকে দেখে, বাচ্চারা।
তো যাই হোক, আমরা সব জায়গাটায় ঘুরলাম। আর এখানে না খুব সুন্দর সুন্দর বনফুল দেখলাম। সমস্ত আমরা এক সপ্তাহ ট্যুরেতে আমি শুধু বনফুল তুলে গেছি। মানে এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে বনের মধ্যে চারদিকে। দেখাবো, এই মাত্র দেখলেন আমার ভিডিওতে একটা এসেছিল, আরও কিছু ভিডিও আসবে আপনাদের সামনে, সেখানে আমি দেখাবো যে কি সুন্দর সুন্দর বনফুল। যাই হোক, এবার দুপুরের আহারে তো দেশি চিকেন থাকবেই। এই তো দেশি চিকেন, আর দুর্দান্ত রান্নাটাও হয়েছিল। সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। এবার আমরা রওনা দেব। এবার গিয়েছিলাম জলপাইগুড়ি বাংলোতে। সেখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে, আমাদের 7টা ট্রেন ছিল, আমরা সেই অনুযায়ী গাড়ি নিয়ে চলে এসেছি জলপাইগুড়ি স্টেশনে। এক সপ্তাহ আজকের মতো শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো ট্যুরে, অন্য কোনো স্থানে, সবাই মিলে একসাথে। তো আজকের মতো সবাই টাটা। এরপর আছে H1, এরপর আছে AC2 চেয়ার A1। ও নড়লে আমি একটু বলছি, আমি একটু বলছি কি হলো ট্রেন এসে গেল। সুনিতাকে বিদায় দিয়ে আমরা 3জন ট্রেনে উঠে বসলাম। সুনিতা তার হাজব্যান্ডের কাছে রয়ে গেল জলপাইগুড়িতে। আমরা তিনজনের জায়গা নিয়ে নিলাম এবং বেশ কিছুক্ষণ পর এখানে দেখলাম ট্রেন বেশ ফাঁকা, খুব 1-2জন উঠেছে। এরপর ওই এনজিপি থেকে সবাই উঠবে। এনজিপি পেরিয়ে যেতেই আমরা রাত্রের খাবার খেয়ে নিলাম। রাত্রে খাবারটা চালসার বাংলো থেকেই আমাদের প্যাক করে দিয়েছিল, পরোটা আর আলু চচ্চড়ি। তাই আমরা রাত্রিবেলা খেয়ে নিলাম। খেয়ে যে যার মতন করে শুয়ে পড়লাম। রাত শেষ, বেড়ানো শেষ, মনে একটা ভারাক্রান্ত ভাব। আবার সংসার, আবার সব কিছুকে গুছিয়ে নিয়ে, নিজের কাজের জীবন সব কিছুকে গুছিয়ে আবারও একটা ট্যুর পরে হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, তাই তো? ট্রেন থেকে নেমে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। পিয়ালিদের গাড়ি এসেছিল আমাদেরকে নিয়ে যাবার জন্য। ট্রেন থেকে নামলাম তখন প্রায় 6টা। আর আমার বাড়ি তো অনেকটা দূর, তাই পৌঁছাতে আমার প্রায় 10টা বেজে গিয়েছিল। তো চলুন, আজকের মতো এই সফর শেষ হলো। 2026-এর এই সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।